দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের পল্লব সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা বাংলা ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে খুব ছোট ছোট কয়েকটা বিষয়ে আমরা আলোচনা করে নিতে পারি। তোমরা জানো তোমাদের সাথে সব সময় আমাদের চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম রয়েছে। এরকম আরো নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং যুক্ত হয়ে যাও আমাদের যে সমস্ত পেড ব্যাচের ক্লাসগুলি রয়েছে সেই পেড ব্যাচের সাথে। তোমরা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে একেবারে মূল ক্লাসে আমরা চলে যাই। দেখো, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, এইখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় শুধুমাত্র টেট, সিটেট, আপার প্রাইমারি টেট, এসএসসি ইত্যাদির ক্ষেত্রে নয়, বাংলা থেকে যে সমস্ত বিষয়ে প্রশ্ন আসে বা যে সমস্ত পরীক্ষায় বাংলা থেকে প্রশ্ন নেওয়া হয় সেখান থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন এখান থেকে আসে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়টার উপর স্বচ্ছ ধারণা না থাকার জন্য কিন্তু অনেকের এখানে ভুল হয়ে যায়। খুব খুব সহজ একটা বিষয়। আশা করি আজকের এই যে গুরুত্বপূর্ণ ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকো তো অবশ্যই এখান থেকে সম্পূর্ণ ধারণা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কার্টুনের ছবির মাধ্যমে কিন্তু আমরা পুরো ক্লাসটা শিখব এবং বুঝবো কিভাবে কর্তার শ্রেণীবিভাগ হচ্ছে এবং কর্তার শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিতভাবে নিখুঁতভাবে কিন্তু আমরা শিখে নেব। দেখো, আমাদের স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে এটাকে কিন্তু আমরা কর্তা হিসাবে দেখতে পারি। সংক্ষেপে যদি বলা হয় যে কর্তা কাকে বলে, নাকি যে আমাদের যে বাড়ি থাকে, ঠিক আছে, আমাদের যে বাড়ি, আমাদের বাড়ির যিনি প্রধান তাকেই কিন্তু কর্তা বলা হয়। এই বাড়ির প্রধান যিনি, তিনি আমাদের বাবা হতে পারেন, মা হতে পারেন, ঠাকুরদা ঠাকুমা ইত্যাদি হতে পারেন। অর্থাৎ বাড়ির যিনি সর্বময় কর্তা তাকেই কিন্তু সংক্ষেপে বলা হয়, অর্থাৎ বাড়ির যিনি সর্বময় প্রধান তাকেই কিন্তু বলা হয় কর্তা। পরিষ্কার হয়ে গেল বিষয়টা। এখানে যদি বলা হয় সংজ্ঞা হিসেবে, আমরা খুব ছোট্ট করে পড়ে নেব, যদিও পরীক্ষায় সংজ্ঞার প্রয়োজন হয় না, তথাপি আমরা যেহেতু সবিস্তারে ক্লাসটা করছি সুতরাং ছোট্ট করে দেখে নেব। এক কথায়, বাক্যে যে পদটি ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ। অর্থাৎ আমি যেটা বললাম, আমাদের বাড়ির ভিতরে সমস্ত কাজ কে করেন? অবশ্যই আমাদের বাবা বা ঠাকুরদা, অর্থাৎ বাড়ির যিনি সর্বময় তিনিই করেন। সুতরাং বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে, ঠিক আমাদের বাড়ির মতোই ধরে নাও একটা বাক্যকে। এই বাক্যের ভিতরে যে মূল কাজটা করছে, ক্রিয়া মানে কি বললাম? ক্রিয়া মানে হচ্ছে কাজ। অর্থাৎ বাক্যের ভিতরে যে মূল কাজটা করছে তাকেই বলা হয় কর্তা। ক্রিয়াপদের সঙ্গে সেই পদের সম্পর্ককে বলা হয় কর্তৃকারক। খুব ভালো বিষয়টা বুঝে নাও। ধরো, বাক্যের যে কর্তা, অর্থাৎ আমাদের ছবিটাতে চলে আসো, এনাকে ধরে নাও যে ইনি হচ্ছেন আমাদের বাড়ির কর্তা। ঠিক আছে, খুব কার্টুন ছবির মাধ্যমে আমরা পুরো বিষয়টা বুঝবো, কথা দিয়েছিলাম। সুতরাং এনাকে যদি কর্তা ধরি, এনার কাজ কি? ইনি আমাদের বাড়ির সমস্ত কাজ করছেন। অর্থাৎ আমাদের বাড়ির হয়তো তিনি বাজার করতে বার হয়েছেন। অর্থাৎ এই যে বাজার করতে বার হওয়া সাথে এই যে কর্তার যে সম্পর্ক, এটাকেই কারকের ভাষায় বলা হয় কর্তৃকারক। যদিও আজ আমরা কারকের ক্লাস করব না, কারকের খুব গুরুত্বপূর্ণ আরেকটা ক্লাস এই চ্যানেলেই রয়েছে, দরকার হলে সেটা দেখে নিতে পারো। আজ শুধুমাত্র আমাদের আলোচ্য বিষয়বস্তু হবে কর্তা। নেক্সট দেখো, সুতরাং কর্তা এখানে কাকে বলবো? দেখো, অনন্যা ভাত খায়। এখানে ভাত কিন্তু কর্ম এবং খায় হচ্ছে ক্রিয়া। খায়কে তুমি কে দিয়ে প্রশ্ন করো, কে খায়? অনন্যা খায়। অর্থাৎ এই খাওয়া ক্রিয়াপদটার সাথে ডিরেক্ট যা সম্পর্ক রয়েছে সে হচ্ছে অনন্যা। সুতরাং অনন্যা হচ্ছে এখানে কর্তৃকারক। ক্লিয়ার? চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব
এখন আমরা কর্তৃকারকের বিবিধ বিভাগগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেব। দেখো, প্রথমেই যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ছবি। সেখানে দেখা যাচ্ছে যে একজন মা আছেন, এখানে মায়ের কোলে একজন শিশু, মায়ের কোলে একজন শিশু এবং আকাশে চাঁদ। অর্থাৎ তিনটা এখানে সাবজেক্ট আছে, মোট তিনটে সাবজেক্ট আছে। কে কে? একটা হচ্ছে মা, একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে চাঁদ। ধরো আমি এইখান থেকে একটা বাক্য তৈরি করলাম, এই অবজেক্ট গুলোর থেকে বা এই সাবজেক্ট গুলোর থেকে আমি একটা বাক্য তৈরি করলাম। কি না, বাক্যটা হচ্ছে এইটা, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে বা দেখাচ্ছেন। সুতরাং দেখো, এখানে মূল কাজটা কে করছে আমাকে জানতে হবে, এবং মূল কাজটা করতে মূল ভূমিকা কে পালন করছেন সেইটা আমাদেরকে দেখতে হবে। তাহলেই এই প্রযোজক কর্তা, দেখো শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ করলে এই সমস্ত বিষয়গুলো হবে না, আমাদেরকে একেবারে শর্টকাট ম্যাজিক ট্রিক যেমন শিখতে হবে, সেভাবে নিখুঁতভাবে কিন্তু বিষয়টা জেনে নিতে হবে। ধরো মা যদি শিশুকে চাঁদ দেখান, মা কিন্তু এই যে মা, ইনি কিন্তু চাঁদটা দেখছেন না। চাঁদটাকে দেখছেন, চাঁদটা দেখছে আমাদের এই শিশুটা কিন্তু চাঁদ দেখছেন। কিন্তু এই শিশুটার চাঁদ দেখার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার মা। অর্থাৎ দেখবে যখন কোনো সিনেমা বানানো হয়, সিনেমা বানানোর পেছনে দেখবে অনেকজন থাকে। একজন থাকে ডিরেক্টর, তাকে বলা হয় পরিচালক, এবং একজনকে বলা হয় প্রডিউসার, অর্থাৎ তিনি প্রযোজক। অর্থাৎ কাজটা কিন্তু করছেন, অর্থাৎ পুরো সিনেমাটা কিন্তু বানাচ্ছেন ডিরেক্টর। কিন্তু ডিরেক্টর সিনেমা বানাবেন কি করে যদি না টাকা থাকে? টাকা কে দেবে? টাকা দেবে প্রডিউসার। ঠিক সেইভাবে এখানে কাজটা করছে শিশু, কিন্তু কাজটাকে পুরোপুরি করতে সাহায্য করছে তার মা। সুতরাং যে নিজে কাজটা করে না, অর্থাৎ ইনি নিজে কাজটি করছেন না, কিন্তু কাজটি করতে তার শিশুকে সাহায্য করছেন। সুতরাং এখানে কাজ অবশ্যই চাঁদ দেখাটা কাজ। সুতরাং এখানে কোনটা হবে প্রযোজক কর্তা? একেবারে সঠিক উত্তর সেটা হচ্ছে মা। এখানে মায়ের নিচে হয়তো দাগ দেওয়া থাকবে, বলা হবে যে এটা কোন কর্তা। অবশ্যই তুমি জানবে যখন সে নিজে থেকে কোনো কাজ করবে না, প্রডিউসার হিসাবে কাজ করবে। সিনেমার প্রডিউসার যেমন কাজ করে, টাকা দেওয়ার কাজ করে, ঠিক সেইভাবে কাজ করবে। কিন্তু ডিরেক্টর থাকছে অন্যজন, ডিরেক্টর এখানে থাকছে শিশু। সুতরাং এই যে প্রডিউসার, ইনি হচ্ছেন প্রযোজ্য কর্তা। একদম সহজ, এর থেকে সহজ ভাবে কিন্তু আর আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলো না। দেখো, এরপর আমরা চলে যাব প্রযোজ্য কর্তা। ঠিক আগের ছবিটা থেকেই কিন্তু আমরা এইটার ধারণাও নিয়ে নিতে পারি। দেখো, আমরা বলেছিলাম এখানে তিনটে সাবজেক্ট আছে মূল, সেটা হচ্ছে চাঁদ, শিশু এবং মা। দেখো এখানে মূল কাজটা করছে কে? শিশুটা কিন্তু চাঁদ দেখার কাজটা করছে, যদিও তার মা তাকে সাহায্য করছে। এখানে ধরো তার মা নেই, তাহলে কি হতো? শিশু চাঁদ দেখছে, ডিরেক্ট কিন্তু কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই রকম যদি হয়, অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তখন যদি এখানে শিশুর নিচে দাগ দেওয়া থাকে, তাহলে কিন্তু শিশু হবে প্রযোজ্য কর্তা। অর্থাৎ প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করায়, এটা একটু মানে জটিল বাংলায় লেখা আছে, অত জটিল বাংলা বোঝার কোনো দরকার নেই, তুমি ডিরেক্ট একবারে ছবিতে চলে যাও। অর্থাৎ আমাদের এই যে প্রডিউসার অর্থাৎ মা, তিনি যাকে দিয়ে মূল কাজটা করাচ্ছেন সেই হচ্ছে প্রযোজ্য কর্তা। ক্লিয়ার? চলো নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকের বিষয়বস্তু হচ্ছে তোমার অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা জিনিসটা কি আমাদেরকে খুব সংক্ষেপে সহজভাবে বুঝতে হবে। না, অনুক্ত কর্তা হলো যে বাক্যের কর্তা প্রধানভাবে প্রতীয়মান হয় না, অর্থাৎ কর্তা সরাসরি থাকলেও তার গুরুত্ব কোনো না কোনো ভাবে কিন্তু লঘু হয়ে যায়, তাকে অনুক্ত কর্তা বলে। অর্থাৎ কর্তার গুরুত্ব কমে যায়। সাধারণ ভাব বাচ্যের কথা এখানে বলা হয় যে সাধারণত ভাব বাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। আর ভাব বাচ্য কি দিয়ে হয় আমরা জানি, ভাব বাচ্যের সাথে সাধারণত
দ্বারা, দিয়া, আর কি এখানে বাচ্চাটা সম্পর্ক একটু ছোট্ট করে আমরা আলোচনা করব। দ্বারা, দিয়া, দিয়ে, এই শব্দগুলো কিন্তু ভাববাচ্যের সাথে যুক্ত থাকে। এবং ভাববাচ্যের কোন জায়গাটায় যুক্ত থাকে মনে রাখতে হবে, এটা কর্তার পরে যুক্ত থাকে। যেমন ধরো এখানে দ্বারা যদি থাকে, আমার দ্বারা, আমাকে দিয়ে, ঠিক আছে, তাহাকে দিয়া, ঠিক আছে, এইভাবে কিন্তু থাকবে। এরপর সরাসরি আমরা উদাহরণে চলে যাব। যেমন ধরো এখানে আমার দ্বারা কাজটি করা হবে, এখানে করা হবে, কাজটি করা হবে, এটা ক্রিয়া। নিশ্চয়ই এখানে কর্তা হচ্ছে আমার, ঠিক আছে, অবশ্যই তুমি বলতে পারো যে এই আমারটা হচ্ছে এখানে কর্তা। কিন্তু এই যে দ্বারা শব্দটির মধ্য দিয়ে কি করা হচ্ছে, এই আমার গুরুত্বটাকে অর্থাৎ কর্তার গুরুত্বটাকে লঘু করে দেওয়া হচ্ছে, অর্থাৎ অনুক্ত রেখে দেওয়া হচ্ছে, সঠিকভাবে উক্ত করা হচ্ছে না। উক্ত মানে কি প্রকাশ করা হচ্ছে না। এখানে যদি বলতাম যে আমি কাজটি করব, সুতরাং এখানে আমি যদি থাকতো, ও কিন্তু সরাসরি কর্তা হয়ে যেত, উক্ত কর্তা হয়ে যেত। আমি কাজটি করব, সে কিন্তু উক্ত কর্তা, অর্থাৎ এ প্রকাশ পেয়েছে। কিন্তু এখানে যখন বলা হচ্ছে ভাববাচ্য নিয়ে আসা হচ্ছে, আমার দ্বারা কাজটি করা হবে, এই দ্বারা শব্দটির মধ্য দিয়ে কিন্তু আমার অর্থাৎ কর্তাকে লঘু করে দেওয়া হচ্ছে এবং অনুক্ত করে দেওয়া হচ্ছে। সুতরাং যখন এখানে তোমার আমার দ্বারা এর নিচে দাগ দেওয়া থাকবে এবং এখান থেকে তোমাকে এমসিকিউ করতে দেবে অবশ্যই, এবং তুমি এটা সঠিক উত্তর করবে অনুক্ত কর্তা। আশা করি এখান থেকে যে ধোঁয়াশাটা ছিল সেটা আমাদের পরিষ্কার হয়ে গেল। এরপর আমরা পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো খুব সুন্দর সুন্দর ছবির মাধ্যমে আমরা বুঝে নেব। ক্লাসের সাথে থাকো। এরপর দেখো, নেক্সট আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সমধাতুজ কর্তা। ঠিক আছে, হেডিংটা তোমরা লিখে নিতে পারো, সমধাতুজ কর্তা। এই ধাতু জিনিসটা কি আমি একটু খুব সংক্ষেপে বলছি। সমধাতুজ কর্তা, ধাতু জিনিসটা কি আমাকে একটু জানতে হবে। এই ধাতু হচ্ছে একেবারে শব্দের অবিভাজ্য অংশ। খুব সহজভাবে জিনিসটা বোঝো। মানে যখন আর কোনো শব্দকে ভাঙতে 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 আর তুমি একটা জায়গার পর আর ভাঙতে পারবে না। ধরো এখানে একটা পাথর আছে, ঠিক আছে, পাথরটাকে তুমি কি করছো, কোনো একটা জিনিস দিয়ে বারবার আঘাত করছো, ভাঙছে ভাঙছে, ছোট ছোট টুকরো হচ্ছে, টুকরো হচ্ছে, টুকরো হচ্ছে, কিন্তু একটা সময়ের পর ধরো এই টুকরোটা আসার পর এইটাকে কিন্তু আর কোনোভাবেই যখন ভাঙা যাবে না, তখন এই জিনিসটাকেই বলা হচ্ছে কি, ব্যাকরণের ভাষায় সেটাকে বলা হবে কি, ধাতু। ঠিক সেরকম ভাবে একটা শব্দ ধরো আছে বন, ঠিক আছে, এটা তুমি এইভাবে ব যুক্ত অ, এখানে দন্তন্য মানে এর সাথেও অযুক্ত আছে, কিন্তু তুমি এই ব কে আর কোনোভাবেই ভাঙতে পারবে না। ব কে যদি ভাঙো তাহলে কিন্তু এর কোনো অর্থ থাকবে না। এমনকি এই বন শব্দটাকেও ভাঙা যাবে না। বন শব্দটাকে যদি তুমি ভাঙো তাহলে ব পাবে, এই বয়ের কিন্তু আলাদা কোনো অর্থ নেই, ঠিক আছে। সুতরাং যখন ভাঙতে ভাঙতে তুমি আর একটা জায়গার পর ভাঙতে পারবে না, তখন সেটাকে বলা হবে ধাতু। ক্লিয়ার? যাই হোক, আমরা আজকে ধাতু ক্লাস করছি না, আমরা কর্তার ক্লাস করছি। কিন্তু যেহেতু এখানে সমধাতুজ কর্তার কথা বলা হয়েছে, সেহেতু আমরা সমধাতু যে জিনিসটা সেটা খুব সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করব। তো দেখো, আমরা মূল ক্লাসে চলে আসি। সমধাতুজ কর্তা মানে কি আমাদেরকে জানতে হবে। আমি এখানটা একটু কালার করি। দেখো, বাক্যের কর্তা এবং ক্রিয়াপদ যখন একই ধাতু থেকে তৈরি হয়, নিষ্পন্ন হওয়া, এই সমস্ত ভারী ভারী কথা মনে রাখার আমাদের দরকার নেই। বাক্যের যে কর্তা এবং যে ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, যেমন ধরো রাঁধুনি রান্না করছে। দেখো ছবিতে চলে আসো, এখানে একজন আমরা রাঁধুনিকে দেখতে পাচ্ছি। তিনি কি করছেন? তিনি হয়তো এই বাড়ির জন্য রান্না করছেন, ঠিক আছে। সুতরাং এখানে রাঁধুনিকে, এখানে রাঁধুনি হচ্ছে কর্তা,
খুব সহজভাবে এই কার্টুন ছবিগুলোর মধ্য দিয়ে বুঝো বিষয়টা। এখানে রাঁধুনি হচ্ছে কর্তা, এখানে ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে রান্না। ক্রিয়া হচ্ছে কি? ক্রিয়া হচ্ছে তোমার রান্নাটা, রান্না করা, রান্না করছে, এটা হচ্ছে তোমার ক্রিয়া। সুতরাং এই কর্তার সাথে একটা ক্রিয়ার কিন্তু রিলেশন আছে, আমরা জানি সেটা থাকবেও। তো রাঁধুনি রান্না করছে, ধরো এই যে কর্তার, সেই কর্তার পরিচয় কি? তিনি একজন রাঁধুনি। ঠিক আছে, তিনি একজন রাঁধুনি। রাঁধুনি মানে আমরা জানি সকলে যিনি রান্না করেন, সে যে কে হতে পারে। ঠিক আছে, এরপর আমরা মূল টপিকে যাব। এই যে মূল শব্দ আমরা যেটা পেলাম, রান্না, কি কি শব্দ পেলাম এখানে? রান্না এবং রাঁধুনি, এই দুটো শব্দ। ধরো রাঁধুনি এ হচ্ছে কর্তা আর রান্না হচ্ছে ক্রিয়া। দেখো রাঁধুনি এবং রান্না এই দুটো শব্দই কিন্তু একেবারে একই যে মূল ধাতুর থেকে উৎপন্ন হয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রাঁধ। সেটা হচ্ছে মূল ধাতু এদের হতে পারে তোমার একটা যে কোনো, সেটা হচ্ছে রাঁধ। সুতরাং এই রাঁধ মূল ধাতুর থেকে রাঁধুনি এবং রান্না এই দুটো শব্দ উৎপন্ন হয়েছে। আমরা আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি বিষয়টা, সেটা হচ্ছে তোমার গায়ক। খুব সহজভাবে বিষয়টা বুঝো। গায়ক গান গায়, গায়ক গান গায়। সুতরাং গায়ক এখানে হচ্ছে কর্তা, গান কর্ম, এটা কিন্তু সমধাতুজ কর্তা না, এটা হচ্ছে সমধাতুজ কর্ম হয়ে যাচ্ছে। আবার কর্তাও হচ্ছে এই দিক থেকে সমধাতুজ কর্ম, কর্তা দুটোই হয়ে আছে। এখানে ধরো গায়, গাওয়া, এই যে গাওয়া এটা ক্রিয়া, এখানে গায়ক কর্তা। এখানে মূল যে ধাতু, এই যে গায়ক এবং গায়, এদের মূল ধাতু হচ্ছে গয়। এদের মূল ধাতুটা কি? এদের মূল ধাতুটা হচ্ছে গয়। সুতরাং এই যে গয় মূল ধাতুর থেকে কি হচ্ছে? গায়ক শব্দটার উৎপত্তি হচ্ছে, আবার গায় শব্দটা বা গাওয়া এই শব্দ দুটোর উৎপন্ন হচ্ছে। সুতরাং এগুলোকে বলা হয় সমধাতুজ, অর্থাৎ একই ধাতু থেকে উৎপন্ন দুটো শব্দ। নেক্সট, পরবর্তী আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ মানে কি? দেখবে আমাদের মোটর বাইকে একটা জায়গা থাকে, সেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে কি? একটা স্টেবিলিটি থাকবে, অর্থাৎ আমি ডান দিকেও নেই আবার বাম দিকেও নেই। কিভাবে আছি? আমি মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করছি, এটাকে বলা হচ্ছে কিন্তু নিরপেক্ষ কর্তা। বিষয়টা বোঝো। বাক্যে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া মানে কি? যে ক্রিয়ার দ্বারা বাক্যটা সম্পূর্ণ হয়। যেমন সে এখন ফুটবল খেলছে, সে এখন ফুটবল খেলছে। খেলছে ক্রিয়াপদটার দ্বারা কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। সুতরাং খেলছে হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি কোনটা বলছে? সে খেলতে তারপর ডট। এই যে খেলতে, এটাও তো ক্রিয়া, কিন্তু এ কি করছে? সে খেলছে, এখানে কিন্তু আমার মূল ভাব প্রকাশ হয়ে গেল। সে খেলতে, এখানে কিন্তু আমার যে বাক্যের মূল ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না। সুতরাং এই উপরের যেটা সেটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া, নিচের যেটা সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যাই হোক, আমাদের আলোচনার জন্য এই দুটো ছোট ছোট টপিকও আমরা এখানে বুঝে নিলাম। এরপর দেখো কি বলা হচ্ছে নাকি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে, সেই ক্রিয়ার কর্তাটিকে বলা হবে নিরপেক্ষ কর্তা। সেটা কিভাবে হবে বিষয়টা বোঝো। তুমি এলে, এই যে এলে যে বিষয়টা আছে, এইখান থেকে কিন্তু আমাদের জিনিসটা শিখতে হবে। এলেটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। এলেটা হচ্ছে তোমার অসমাপিকা, এলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং যাব, এখানে যেহেতু পূর্ণচ্ছেদ চলে আসছে, অর্থাৎ
বাক্যের মূল ভাব প্রকাশিত হয়ে যাচ্ছে, সুতরাং এটা সমাপিকা ক্রিয়া নিশ্চয়ই, না হলে পূর্ণচ্ছেদ দেওয়াই যেত না। সুতরাং এই যে এলে, এর কর্তা হচ্ছে তুমি, আর যাব এর কর্তা হচ্ছে আমি। তুমি এলে, আমি যাব। সুতরাং এলে অসমাপিকা ক্রিয়াটির কর্তা হচ্ছে তুমি, এবং যাব সমাপিকা ক্রিয়াটির কর্তা হচ্ছে আমি। এখানে কি বলা হচ্ছে, বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যদি কর্তা আলাদা আলাদা হয়, এখানে কিন্তু দেখো আমি দুটো কর্তা পেয়ে যাচ্ছি, একটা তুমি কর্তা, একটা আমি কর্তা। এটা যদি আলাদা আলাদা হয়ে যায় সেটা অবশ্যই নিরপেক্ষ কর্তা হবে। বোঝা গেল বিষয়টা? নেক্সট, সেটা হচ্ছে আমাদের পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। আমাদের এরপর যে আলোচনা সেটা হচ্ছে কি, ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা মানে আমাদেরকে একটা ছবিতে চলে যেতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে। দেখো এখানে যে ছবি দুটো একেবারে পুরনো ইতিহাসের বই থেকে ছবিটা নেওয়া হয়েছে। এইটা ধরো একজন রাজা, ঠিক আছে, ইনি একজন রাজা এবং ইনি একজন রাজা, ঠিক আছে। এইখানে কি হচ্ছে, দুটো রাজায় যুদ্ধ হচ্ছে, পরস্পরে দুটো রাজায় কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এবং এটা একটা যুদ্ধ ক্ষেত্র। এরপর আমরা চলে আসব ডিরেক্ট আমাদের মূল টপিকে। এখানে কি বলা হবে, দুই বা তার বেশি কর্তা পারস্পরিক সহচর্যে যখন ক্রিয়া। এখানে মূল ক্রিয়াটা কি, এই দুজন রাজা এখানে কি করছে, যুদ্ধ করছে। এদের মূল কাজটা হচ্ছে কি, যুদ্ধ করা, এদের এটাই হচ্ছে মূল ক্রিয়া। কিন্তু মনে রাখতে হবে, এই মূল ক্রিয়াটা যদি একজন রাজা থাকতো তাহলে কিন্তু যুদ্ধ করা যেত না। ও কি হাওয়ায় হাওয়ায় যুদ্ধ করবে, তা তো সম্পূর্ণ, সেটা তো সম্ভব নয় কোনোভাবেই, বা সেটা সম্পূর্ণ হবে না। সুতরাং এই যুদ্ধটা করার জন্য তার আরেকটা রাজার দরকার। সুতরাং কি বলা হবে, বা কি বলতে পারি আমরা, দুই বা তার বেশি কর্তা। এখানে দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, যেমন আমাদের এই ছবিটাতেই দেখো আছে। শুধুমাত্র এখানে দুজন রাজার কথা নেই, দেখো এখানে ছবিতে প্রচুর এখানে সৈন্যবাহিনী, রাজা, এনাদের কথা কিন্তু আমাদের এই ছবিটার মধ্যে আছে। সুতরাং এখানে আমরা কি বলতে পারি, দুই বা তার বেশি কর্তা যখন পারস্পরিক সহচর্যে ক্রিয়া সম্পাদন করে, তাদের ক্রিয়াটা কিন্তু এক হবে, যুদ্ধ করা। এমন না যে দুজন কর্তা যুদ্ধ করছে আর দুজন কর্তা দাবা খেলছে, এমনটা হবে না। ক্রিয়া এক হবে, কিন্তু তাদের দুই বা তার বেশি কর্তা থাকতে পারে, তাদেরকে বলা হবে কি, ব্যতিহার কর্তা। এইটা খুব সহজ বোঝার একটা টেকনিক। আশা করি এখান থেকে আর কোনো ধোঁয়াশা থাকলো না। আমাদের পরবর্তী টপিক হচ্ছে উহ্যকর্তা। উহ্যকর্তাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে লুকোনো কর্তা। উহ্যকর্তাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে লুকোনো কর্তা। দেখো কোনো বাক্যে কর্তা উহ্য থাকলে তাকে কিন্তু উহ্যকর্তা বলে। যেমন এদিকে এসো, এখানে দেখো আমরা জানি যে একটা বাড়ির ভিতরে যদি কর্তা না থাকে তাহলে ক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে, বা কাজ, সেই বাড়িটার কাজ কিভাবে হবে যদি কর্তাই না থাকে। ঠিক সেইভাবে একটা বাক্যের কাজ কিভাবে সম্পন্ন হবে যদি সেখানে কর্তা না থাকে, এবং কর্তাই তো উদ্দেশ্য হয়। তাহলে সে যদি না থাকে তাহলে বাক্যটার কার্য সম্পন্ন হবে না। কিন্তু এখানে দেখো এদিকে এসো, এখানে তো এটা বাক্য হয়েছে সেদিক থেকে দেখতে গেলে, কিন্তু এর ভিতরে কি তাহলে কর্তা নেই? হ্যাঁ আছে, কিন্তু কর্তা দেখবে অনেক সময় কি হয়, আমাদের বাড়ির যিনি প্রধান তিনি অনেক সময় বাড়ির বাইরে চলে যান, হয়তো বাজার করতে চলে যান, অথবা বাড়ির ভিতরে তিনি ঘুমিয়ে থাকেন, অর্থাৎ তিনি লুকিয়ে থাকেন বা উহ্য অবস্থায় থাকেন। ঠিক সেভাবে একটা বাক্যের ভিতরেও কিন্তু কর্তা থাকবে বা থাকতে পারে, কিন্তু এইভাবেও থাকতে পারে, সে লুকিয়ে থাকতে পারে, তখন কিন্তু তাকে বলা হবে উহ্যকর্তা। আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এর থেকে সহজ উদাহরণ আশা করি তোমরাও কোথাও পাওনি। নেক্সট, একেবারে শেষ যে বিষয় সেটা হচ্ছে আমাদের কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্য মানে কি, বাক্যের কর্ম কোনটা, ধরো আমি বই পড়ি, সুতরাং বই হচ্ছে এখানে কর্ম। কিভাবে কর্ম হয় না, এইটা ধরো আমি বই পড়ছি, এটা বইটা, আমি বই পড়ি, ঠিক আছে। এখানে ক্রিয়া কোনটা, পড়াটা হচ্ছে ক্রিয়া,
পড়াটা হচ্ছে ক্রিয়া। তাহলে এই পড়া ক্রিয়াটা কার উপর নির্ভর করে হচ্ছে? বইয়ের উপর নির্ভর করে হচ্ছে। অর্থাৎ ক্রিয়া যার উপর নির্ভর করে সম্পন্ন হয় তাকেই কিন্তু বলা হবে কর্ম। আর কর্তা তো জানি, যে ক্রিয়া সম্পন্ন করে তাকেই বলা হচ্ছে কর্তা। তো বাক্যের কর্ম যখন কর্তা হিসাবে প্রতীয়মান হয়, মানে কর্মটাকেই যখন মনে হবে অনেকটা কর্তার মতো, তখন সেটাকে বলা হবে কি? কর্মকর্তৃবাচ্যের কর্তা সেটাকে বলা যেতে পারে, বা কর্মকর্তৃবাচ্যের কর্তা সেটাকে বলা হয়। এটা এইভাবে দেখো, একটা উদাহরণে আমরা চলে আসব। শাঁখ বাজে, ঠিক আছে? এখানে যে শাঁখটা এখানে মনে হতে পারে এই শাঁখ হচ্ছে এখানে কর্তা, এটা আমাদের কিন্তু মনে হতে পারে, কিন্তু এখানে শাঁখ কর্তা নয়। এটা যদি বাজেটাকে ধরো তুমি, এইটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? বাজেটা হচ্ছে ধরো, কি বললাম, বাজেটা হচ্ছে এখানে ধরো ক্রিয়া। তাহলে কার উপর নির্ভর করে ক্রিয়াটা হচ্ছে? কি বাজে? সেটা হচ্ছে শাঁখের উপর নির্ভর করে শাঁখ বাজে। সুতরাং শাঁখ কিন্তু এখানে কর্তা না, শাঁখ হচ্ছে এখানে কর্ম, ঠিক আছে? সুতরাং কর্তা যার উপর নির্ভর করে কাজটা করছে সে নিশ্চয়ই কর্ম। কিন্তু এখানে মনে হচ্ছে শাঁখ বাজে দ্বারা কি মনে হচ্ছে? যে শাঁখ নিজে নিজেই বাজছে, অর্থাৎ শাঁখ কর্তা। কিন্তু শাঁখ তো কখনো নিজে নিজে বাজতে পারে না, তাকে তো বাজাতে হয়, তার একজন আলাদা কর্তা থাকে, ঠিক আছে? কিন্তু শাঁখ কর্ম হওয়া সত্ত্বেও একে কিন্তু অনেকটা কর্তার মতো মনে হচ্ছে। সুতরাং এটাকে বলা হবে কর্মকর্তৃবাচ্যের কর্তা। মোটামুটি কর্তার যে শ্রেণী বিভাগ এর মধ্যেই কিন্তু আসে, কর্তার শ্রেণী বিভাগ, কিন্তু এর বাইরে বা কর্তা থেকে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন কোনো পরীক্ষাতেই আসে না। আশা করি ক্লাসটা তোমাদের জন্য খুব উপকারে আসবে বা খুব সাহায্যে আসবে, তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থক। পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য আমাদের সাথেই থাকো, পাশেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।